আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তরঙ্গ ও শব্দ অধ্যায়ের বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে। তো আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছিল তরঙ্গ শব্দ চ্যাপ্টার থেকে, এই প্রশ্নটা সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। তাহলে প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই যে ঢাকা বোর্ড 2024 সালে কি প্রশ্ন এসেছিল। দেখো, একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক ছিল 1.2 কিলোহার্টজ। বাতাসে ও পানিতে শব্দের বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড। গতে কি বলেছে? পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চলো গ নম্বর প্রশ্নটা সমাধান করা যায়। গ নম্বরে বলছে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আর আমরা কি জানি, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। সো তরঙ্গ দৈর্ঘ্য আমরা একটা সূত্র জানি, ভি ইকুয়াল টু, যদি এফ ল্যামডা হয় তাহলে ল্যামডা সমান সমান আমি পাবো হচ্ছে ভি বাই এফ। এই ল্যামডাই হচ্ছে আসলে তরঙ্গ দৈর্ঘ্য, তোমাকে ল্যামডার মানটাই বের করতে হবে। এবং বলা আছে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পানিতে যদি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই তাহলে পানির বেগটাই আমার লাগবে। কারণ আমরা তো জানি যে ভিন্ন ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বেগের মানটা কি হয়, শব্দের বেগটা ভিন্ন ভিন্ন হয়। যেহেতু আমাকে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, সুতরাং আমাকে নিতে হবে কি, আমাকে নিতে হবে পানিতে তার বেগটা কত ছিল। তাহলে পানিতে বেগটা কত ছিল দেখো, ভির মানটা দেওয়া আছে, পানিতে শব্দের যে বেগ 1500 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে পানিতে শব্দের বেগ ভি ইকুয়াল টু 1500 মিটার পার সেকেন্ড। এবং আমার আর একটা জিনিস লাগবে, এফ এর মান আমি পেয়ে গেছি। যদি এফ এর মানটা পাই তাহলে তো আমি এখান থেকে ল্যামডার মান বের করতে পারি। এখানে কিন্তু এফ এর মানও দেওয়া আছে, যে কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ। তাহলে কম্পাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়? এফ, এফ ফর ফ্রিকোয়েন্সি। ওকে, এফ এর মান হচ্ছে 1.2 কিলোহার্টজ। তা আমরা সব সময় এসআই এককটাই ব্যবহার করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 1.2 কিলোহার্টজকে যদি আমরা 1000 দ্বারা গুণ করে ফেলি, 1000 দ্বারা যদি গুণ করে ফেলি তাহলে সেটা আর কিলোহার্টজে থাকবে না, সেটা চলে আসবে কিসে? হার্টজে চলে আসবে। ওকে, তাহলে 1.2 ইন্টু 1000, এটা সমান সমান আসে আমার 1200 হার্টজ। তাহলে ভি এবং এফ এর মান আমি পেয়ে গেছি। এখন সমীকরণে যদি বসাই তাহলে কিন্তু আমি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে হবে, পারবো। ল্যামডা সমান সমান হচ্ছে হট, এই ল্যামডার মান বের করতে হবে। তাহলে ভির মান কত দেয়া আছে? ভির মান দেয়া আছে 1500 এবং এফ এর মান দেয়া আছে আমার 1200। তাহলে আমি যদি 1500-কে 1200 দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমার কত মান আসে? আমার মান আসে 1.25। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে 1.25 মিটার, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.25 মিটার। ওকে, তাহলে ঘ নাম্বার প্রশ্ন সমাধান করা যাক। বলছে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। একটা কুয়ার কথা চিন্তা করি, এইটাকে যদি একটা কুয়া ভাবা যায়, এইটা হলো আমার একটা কুয়ো। এই কুয়োর এখান থেকে ঠিক এই পর্যন্ত যে উচ্চতা বা গভীরতা, এটাকে আমরা যদি এইচ দিয়ে প্রকাশ করি, এইটুকু হচ্ছে আমার এইচ। এবং বলছে আংশিক পানিপূর্ণ, তার মানে কি বোঝা যায়? কুয়ার ভিতরে একটু পানি আছে। তাহলে কতটুকু পানি আছে আমি একটু যদি দিয়ে দিই, আংশিক পানি আছে। এখানে ধরে নিলাম যে কুয়োর ভিতরে এতটুকু জায়গাতে আমার পানির পরিমাণ আছে এবং কুয়োর তলদেশ থেকে এইটুকুর যে উচ্চতা, সেই উচ্চতা, এই উচ্চতাকে প্রকাশ করলাম আমরা h2 দ্বারা। এবং কুয়োর মুখ থেকে পানির উপরিভাগ পর্যন্ত যে উচ্চতা, সেই উচ্চতা আসলে ধরলাম আমি h1। তাহলে আংশিক পানিপূর্ণ একটা কুয়ো, এই কুয়োর মুখ থেকে পানির উপরিভাগ পর্যন্ত উচ্চতা হলো h1, আর পানি থেকে
কুয়োর তলদেশ পর্যন্ত কি গভীরতাকে ধরলাম আমরা H2। তাহলে কি দাঁড়ালো যে এইচ এর মানটা আসলে কি দাঁড়ালো, এইচ সমান সমান দাঁড়ালো H1 প্লাস H2। ওকে, আমাকে কিন্তু এটাই বলছে যে কুয়োর গভীরতা নির্ণয় করো, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল উচ্চতা কত সেই এইচ এর মানটা আমাকে বের করতে হবে। এবং এখানে যেহেতু দুইটা মাধ্যমের কথা বলা আছে, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে পানি মাধ্যম। তো একটি ছেলে যখন কুয়োর মুখে এরকম হাত তালি দিবে তখন সে 0.12 সেকেন্ড পরে একটা প্রতিধ্বনি শুনবে। এখান থেকে শব্দ একবার পানিতে আসবে, সেখান থেকে ফিরে যাবে 0.12 সেকেন্ড। এবং পরবর্তী বলছে যে 0.15 সেকেন্ড পর সে আরো একটা শব্দ শুনতে পারবে। এর কারণটা কি? এর কারণ হলো এই শব্দটা পানির ভিতরে যাবে এবং সেখান থেকে আবার কুয়োর মুখে পৌঁছাবে। তাহলে এখানে কিন্তু আসলে দুইটা ঘটনা ঘটবে, একটা হলো বায়ুর ক্ষেত্রে ঘটবে আর একটা পানির ক্ষেত্রে ঘটনাটা ঘটবে। তাহলে শব্দের বেগ কিন্তু শুধু পানি দিয়ে বের করলে হবে না, অথবা বায়ু মাধ্যম দিয়ে বের করলে হবে না, ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু সে দুইটা প্রতিধ্বনি শুনেছে। তাহলে প্রথম যে শব্দটা শোনে সেটা হলো 0.12 সেকেন্ড। এর কথার অর্থ হলো এখান থেকে ঠিক এই জায়গায় এসে শব্দটা আবার ফিরে যেতে তার সময়টা লাগে হচ্ছে এই T1 এর মানটা হলো 0.12 সেকেন্ড। আর একটা শব্দ আসবে ঠিক এখান থেকে এই বরাবর যাবে এবং এই শব্দটা আবার এখান থেকে এই জায়গায় ফিরে যাবে, সময় লাগে কত? 0.15 সেকেন্ড। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটুকুর মান যদি কি হয় 0.12 সেকেন্ড হয়, তাহলে এইটুকুর ক্ষেত্রে শব্দ আসলে কত সেকেন্ড সময় নিয়েছিল? তাহলে আমরা কি করতে পারি, 0.15 সেকেন্ড থেকে এইটুকু সময়টা যদি বাদ দিই তাহলে পানির ক্ষেত্রে আমরা সময় পাবো। তাহলে পানির ক্ষেত্রে সময়টুকু কত হবে? পানির ক্ষেত্রে সময়টা যদি কি আমি এইটাকে প্রকাশ করলাম হচ্ছে T2 দ্বারা, T2 সমান সমান 0.15 সেকেন্ড, তাহলে এইটুকুর মান হবে কত? এইটুকুর মান হবে, আমি T ধরলাম, এখান থেকে ঠিক এইটুকুতে যে সময়টা এটাকে আমি T3 ধরলে T3 এর মানটা তাহলে আসলে কত হবে? এই T3 এর মান হবে T2 মাইনাস T1। অর্থাৎ পানির ভিতরে সময় লেগেছিল কত সেকেন্ড? এই 0.15 সেকেন্ড থেকে যদি আমি 0.12 সেকেন্ড বাদ দিই তাহলে আমার যে সময়টা পাই 0.03 সেকেন্ড। তাহলে এখানে কিন্তু আমার দুইটা ক্ষেত্রে প্রতিধ্বনির সূত্র ইউজ করতে হবে। প্রথমটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এবং দ্বিতীয়টা হচ্ছে আমার পানি মাধ্যমের ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে কি কি পাইলাম? এখানে পাইলাম T1 এর মান, T1 এর মান T1 সমান সমান 0.12 সেকেন্ড, T3 এর মান পাইলাম হচ্ছে আমরা 0.03 সেকেন্ড, এবং পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগকে যদি আমি VW দিয়ে প্রকাশ করি তাহলে পানিতে শব্দের বেগ আছে 1500 মিটার পার সেকেন্ড, এবং বাতাসে শব্দের বেগকে যদি আমরা VA দিয়ে প্রকাশ করি তাহলে সেটা হবে 330 মিটার পার সেকেন্ড। তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আবার একটা সূত্র যাবে। বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হবে? ঘ নাম্বার প্রশ্নে বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা তো জানি যে প্রতিধ্বনির সূত্র কি জানি আমরা, 2D ইকুয়াল টু ভিটি, যেখানে 2D ডিফাইন করে আসলে টোটাল দূরত্বটা। তো এখানে আমরা যেহেতু কুয়োর ক্ষেত্রে এইচ ধরেছি সুতরাং এখানে আর 2D হবে না, এখানে 2H হবে। তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এখানে কি হবে? 2H1, 2H1 ইকুয়াল টু কি ভিটি। যেহেতু বায়ু মাধ্যম সুতরাং বায়ু মাধ্যমকে ধরেছে কি VA দ্বারা, এবং এখানে সময়টাকে ধরেছে কি বলতো T1। তাহলে H1 সমান সমান কি হবে? VA T1/2। VA বাতাসে শব্দের বেগ ছিল 330, সময় লেগেছিল 0.12 সেকেন্ড, ভাগ হচ্ছে 2। তাহলে
ক্যালকুলেশন করলে কত মান আসে? 330 ইন্টু 0.12 ভাগ হচ্ছে 2, ভাগ করলে আসলে ফলাফলটা আসে 19.8। তাহলে এইটুকুর মান আসে কত? এইটুকুর মান আসে 19.8। আর যেহেতু উচ্চতার একক মিটার, তাহলে এটা কি হবে? 19.8 মিটার। ওকে, তাহলে আমার এইটুকুর উচ্চতা পেয়ে গেছি। এখন শুধু এইটুকুর উচ্চতা পাইলেই কিন্তু আমার টোটাল মানটা আমি পেয়ে যাবো, মানে এইচ সমান সমান h1 প্লাস h2 আমার হয়ে যাবে। তো দ্বিতীয় মাধ্যমটা কি? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে আমরা কি দিব? পানির যে গভীরতা ছিল সেটা হলো h2। তাহলে 2h2 সমান সমান vw, সময়টাকে আমি কি দিয়ে প্রকাশ করছি যেন? t3। তাহলে এখানে কি হবে? t3। তাহলে h2 সমান সমান কি হবে? vw t3/2। ওকে, vw এর মান দেয়া আছে কত? 1500। সময় কত যেন পাইলাম আমরা? এইটুকু আসতে কতটুকু সময় লাগছে যাওয়া আসা মিলে? 0.03 সেকেন্ড। তাহলে 0.03 সেকেন্ড ভাগ হচ্ছে 2। এবার তাহলে ফলাফলটা কত আসে? 1500 ইন্টু 0.03 ভাগ হচ্ছে 2, 22.5। এই দশটুকুর মান আসে 22.5 মিটার। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, এইটুকুর মান h1, এইটুকুর মান h2। আমরা h1 এবং h2 এর মান পেয়ে গেছি। তাহলে টোটাল উচ্চতা আমরা বের করতে পারবো না? টোটাল উচ্চতা বের করতে পারবো। অতএব আমরা লিখতে পারি, অতএব h সমান সমান আমরা লিখতে পারি h1 প্লাস h2। h1 এর মান আমরা কত পেয়েছিলাম? 19.8। h2 এর মান পাইলাম আমরা 22.5। এই টোটালটা যোগ করলে কত আসে? এই মানটা আসে হচ্ছে 42.3 মিটার। তো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। বলছিল কুয়ার গভীরতা কত? কুয়ার গভীরতা পাইলাম কত বলতো? 42.3 মিটার। এটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাফা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.10 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। বলছে ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। লোহা, তামা, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ দেয়া আছে। তোমাকে গতে বলা আছে যে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। আমাকে প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্বটা নির্ণয় করতে হবে। কোন তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত ছিল? এটা আগে আমাকে বের করে দিতে হবে। তাহলে কি কি দেওয়া আছে ডাটাগুলো আমরা তুলে নিই। যেহেতু আমার ভি ওয়ান হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। শব্দের বেগ কত দেওয়া আছে? 330 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ওয়ান এর মান 330 মিটার পার সেকেন্ড। ভি টু, এই ভি টু আমাকে বের করতে হবে এবং টি1 এর মান দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস। কথার অর্থ হলো এটাকে কেলভিনে নিয়ে গেলে 273 ডিগ্রি 273 কেলভিন হয়। তো টি1 এর মান 273 কেলভিন এবং টি2 মান দেয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 এর সাথে যদি আমি 30 ডিগ্রি যোগ করে ফেলি তাহলে এটা কেলভিনে চলে আসবে 303। ওকে, এখন আমাকে আসলে এই যে 303 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ কত ছিল সেটা আগে আমাকে বের করতে হবে। তাই শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি জানি আমরা? আমরা জানি v1/v2 সমান সমান √T1/√T2। আমার মান লাগবে হচ্ছে v2 এর মান। তাহলে v2 ইন্টু √T1 সমান সমান v1 √T2। তাহলে v2 রাখবো, যেহেতু √T1 এই পাশে গুণ অবস্থায় আছে, আমরা জানি যে সমানের এই পাশে গুণ থাকলে এই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে v1 ইন্টু √T2 ডিভাইডেড √T1। ওকে, v1 এর মান 330 এবং √T2 এর মান কত?
303 এবং T1 এর মান দেয়া আছে 273 কেলভিন। তাহলে এই ক্যালকুলেশনটা করলে কত মান আসে? এটার মান আসে 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে ভিডিওর মান পেয়ে গেছি, এখন আমাকে বলতে হবে, বলছে যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। ন্যূনতম দূরত্ব যদি প্রয়োজনই শুনতে চাই, তাহলে প্রয়োজনীয় সূত্র আমরা কি জানি? প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি যে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি যে 2d সমান সমান ভিটি। এই ভি বলতে কোন ভি? এই ভি হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, অর্থাৎ 347.66 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ভি2। তাহলে 2d ইকুয়াল টু ভি2টি। আচ্ছা, ন্যূনতম যদি দূরত্ব বের করতে হয়, তাহলে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ন্যূনতম একটা সময়ের প্রয়োজন, যে সময় না হলে প্রতিধ্বনি শোনাই যাবে না। এটার মান আমরা জানি, এর মান হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে ন্যূনতম সময় লাগবে আমার 0.1 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমার ডি যদি বের করতে চাই, তাহলে ডি সমান সমান কি হবে? ভি2টি ডিভাইডেড বাই 2। ভির মান কত? ভি2 এর মান 347.66, টির মান 0.1 ভাগ হচ্ছে 2। তাহলে দেখি এটা ক্যালকুলেশন করলে কত আসে। ইন্টু 0.1 ভাগ 2। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম, ডির মান পাইলাম হলো 17.38 এত মিটার। এটাই আমার আনসার। তাহলে ন্যূনতম দূরত্ব হবে 17.38 মিটার। ওকে, এবার দেখো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে কি বলছে, যে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। ওই পাইপটা কিসের তৈরি? এখানে কিন্তু 3টা ধাতব পদার্থ দেওয়া আছে, লোহা, তামা এবং অ্যালুমিনিয়াম। তাহলে আমাকে কি করতে হবে? শব্দের বেগ বের করে দেখতে হবে যে কোন বেগের ক্ষেত্রে যায়। যে বেগটার কাছাকাছি মান হবে, তখন আমরা ধরে নিব যে ওই বস্তুটা ধাতব, ওই ধাতব পদার্থটা লোহা, তামা অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো একটা হবে। তাহলে ঘ নম্বরে দেখো, ঘ নম্বরের ক্ষেত্রে কি কি ডাটা দেয়া আছে? একটা পাইপ দেয়া আছে, লম্বা একটা পাইপ দেয়া আছে। এই পাইপটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। এই পাইপটার দৈর্ঘ্য 40 মিটার এবং এখানে একটা শব্দ করলে, এই পাইপটা কিন্তু ফাঁপা ফাঁপা হওয়ার কারণে তার মাঝে কিন্তু আসলে বায়ু মাধ্যম এবং তার উপাদানটা হচ্ছে ধাতব মাধ্যম। খেয়াল রাখতে হবে, এখানে যদি আমি হাতুড়ি দিয়ে আঘাত করি, তাহলে একটা শব্দ যাবে আমার ধাতব পদার্থের মধ্য দিয়ে এবং আর একটা শব্দ যাবে হচ্ছে আমার বায়ু মাধ্যমের মধ্য দিয়ে। দুইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ শোনা যাবে। এই জন্য কিন্তু বলছে যে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায় 0.107 সময় ব্যবধানে। অর্থাৎ এখানে হাতুড়ি দিয়ে একটা শব্দ করলে এখানে একটা শব্দ যাবে ধাতব মাধ্যমের ভিতর দিয়ে, তার কিছু সময় পর বায়ু মাধ্যম দিয়ে আর একটা শব্দ আসবে। এই দুইটা শব্দ শোনার যে মধ্যবর্তী সময়ের ব্যবধান, এর মান হলো 0.10 সেকেন্ড। তাহলে যদি ধাতব মাধ্যমের ক্ষেত্রে লিখি, ধাতব ধাতব মাধ্যমের ক্ষেত্রে ধাতব মাধ্যমের ক্ষেত্রে আমরা জানি যে এস ইকুয়াল টু যদি ভিটি হয়, তাহলে ধাতব মাধ্যমের ক্ষেত্রে সময়টা কি হবে? টি ইকুয়াল টু হবে এস বাই ভি। এখন যেহেতু আমরা ধাতব মাধ্যমের ক্ষেত্রে ধরছি, এটাকে ধরবো T1, একটা সময়কে ধরবো আমরা হচ্ছে T1, আর একটা সময়কে ধরবো আমরা V1। আর এস এর কোনো পরিবর্তন নাই। কি কারণে এস এর পরিবর্তন নাই? কারণ এইটার মধ্যবর্তী দূরত্ব 40 মিটার, এটা এস ইকুয়াল টু আমার দেয়া আছে। তাহলে এখানে এস এর মানটা যদি 40 দিই, আর শব্দের বেগ আমি জানি যে ধাতব মাধ্যমের শব্দের বেগটা কত, এটা আমার জানা নাই। তাহলে এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার দেখো,
বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হবে? বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমের ক্ষেত্রে সূত্র একটাই, যে এস ইকুয়াল টু ভিটি। আমরা যেহেতু প্রথম V1 T1 ধরেছি, তাহলে এখানে কি লিখবো? এস ইকুয়াল টু V2 T2, বা T2 সমান সমান লিখতে পারি এস বাই V2। এই V2 আসলে কোনটা? এই V2 হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ ছিল, ওই দিন যে ব্যক্তি পরিধানী শুনেছিল সেই তাপমাত্রায় শব্দের বেগ কত ছিল, এটা আমরা গণম থেকে পাই। যে গণম হতে পাই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে যদি V2 ধরি, তাহলে সেখানে পেয়েছিলাম আমরা 347.66 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে টি টু সমান সমান কি আসে? এস এর মান হলো 40, আর V2 এর মান কত আসে? 347.66। এইটা সমান আসলে কত পাওয়া যায়? আমি একটু দেখি, যে 40কে যদি 40 ভাগ 347.66, তাহলে আমার যে মানটা আসে এটা হচ্ছে 0.11505 এত সেকেন্ড। ওকে, এইটা সমীকরণ দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ। এবার খেয়াল করো, এখানে কি বলছে? যে দুইটা শব্দ শোনার যে মধ্যবর্তী সময়ের ব্যবধান, তার মান হলো 0.107 সেকেন্ড। আচ্ছা, আমরা তো জানি যে ধাতব মাধ্যমে শব্দের বেগ বেশি। শব্দের বেগ যদি বেশি হয়, অবভিয়াসলি সেখানে সময়টা কি লাগবে? কম লাগবে। আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে শব্দের বেগ কম, সুতরাং সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। সুতরাং প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে T2 মাইনাস T1 সমান সমান কত দেওয়া ছিল? সময়ের ব্যবধান হচ্ছে 0.107 সেকেন্ড, বা T2 মান আমরা জানা আছে, T2 মান হচ্ছে 0.11505 মাইনাস T1 এর মান 40/V সমান সমান 0.107। ওকে, তাহলে এই মানটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায়? 0.11505 মাইনাস 0.107 সমান সমান কত দাঁড়ায়? 40/V। এবার এই মানটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে যে মানটা আসে, সেই মানটা পাই হচ্ছে আমরা 8.05 ইন্টু 10⁻³ সমান সমান 40, এই পাশে আছে ভি। আমার যেহেতু কিসের মান বের করতে হবে? ভির মান। সো ভিটাকে এই পাশে পার করে নিয়ে আসো, তাহলে ভি সমান সমান 40/8.05 ইন্টু 10⁻³ যদি ভাগ করি, তাহলে ভাগফলটা 40কে যদি এটা দ্বারা ভাগ করি, ভাগফল আসে 496.94 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই শব্দের বেগটা কার কাছাকাছি? লোহার যে শব্দের বেগ 5130, তার ঠিক কাছাকাছি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই পাইপটা লোহার তৈরি ছিল। কিসের তৈরি ছিল? লোহার তৈরি। শব্দের উৎস এস দেয়া আছে, এবং এখানে অনেকগুলো সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এটা উদ্দীপক দেওয়া আছে। এবং এই টোটাল যে সময়টা, সে সময়টা দেওয়া আছে 0.125 সেকেন্ড। পরে বলা আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.7 মিটার এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16 মিটার। এটা ছিল আমার উদ্দীপক। আর গতে বলা আছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো, এবং ঘতে বলা আছে যে এস উৎস থেকে, এই উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে গ নাম্বার যদি সমাধান করতে চাই, গ নম্বরে বলা আছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক আমরা কি দিয়ে প্রকাশ করি? কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করা হয়, কারণ এফ ফর ফ্রিকোয়েন্সি। সো এফ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইকুয়াল টু জানি আমরা হচ্ছে 1/t, যেখানে টি নির্দেশ করে পর্যায়কাল। টি নির্দেশ করে হলো পর্যায়কাল। পর্যায়কাল আমরা কোথায় পাবো? টির মানটা আমার লাগবে
তো কম্পাঙ্ক এফ টি হলো পর্যায়কাল। এবার দেখো পর্যায়কাল বের করতে গেলে আমার অঙ্কের মধ্যে কোথাও পর্যায়কাল দেওয়া নেই, তবে অনেকগুলো পর্যায়কালের সমষ্টি দেওয়া আছে 0.125 সেকেন্ড। তাহলে প্রথমে আমার যেটা করতে হবে, আগে আমার টির মানটা বের করে নিতে হবে। তাহলে টির মানটা কি বের করব? এখানে কয়টা সংকোচন আছে? সংকোচন আছে, আমরা জানি যে একটা সংকোচন আর একটা প্রসারণ, এই দুইটা মিলে কি হয়? একটা টি। একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা টি হয়, আর একটা সংকোচন। তাহলে কি হলো? টোটাল দাঁড়ালো কি? টোটাল আমার দাঁড়ালো, প্রশ্ন মতে আমার দাঁড়ালো টি প্লাস টি বাই টু। এটা টোটাল মান দেয়া আছে 0.0125 সেকেন্ড। আবার বলতেছি যে একটা করে সংকোচন আর একটা করে প্রসারণ মিলে আমার একটা করে টি হয়। তাহলে এখানে টোটাল পর্যায়কাল কয়টা আছে? এই দুইটা মিলে একটা টি, এই দুইটা মিলে একটা টি, এবং এটা হচ্ছে টি বাই টু। এর মান দেয়া আছে 0.0125 সেকেন্ড। ওকে, তাহলে লসাগু করলে কত হয়? 1 আর 1 যোগ করলে হয় 2 প্লাস টি বাই টু ইকুয়াল টু 0.0125 সেকেন্ড। যদি লসাগু করে ফেলি তাহলে 2 লসাগু দিলে 2 দ্বিগুণে 4টি প্লাস টি সমান সমান 0.0125 সেকেন্ড। তাহলে 4টা টির সাথে একটা টি যোগ করলে কত হবে? 5টা টি। 0.0125 ইন্টু আর গুণ করলে কত? 2। বা আমার মান লাগবে টি এর মান, টি সমান সমান আমরা জানি 0.0125 ইন্টু 2 ভাগ 5। কারণ টির সাথে 5 কি অবস্থায় আছে? 5 গুণ অবস্থায় আছে। তাহলে এই পাশে সমান, এই পাশে গেলে ভাগ হবে। তাহলে এবার দেখি ক্যালকুলেশন করলে মানটা কত আসে। 0.0125 ইন্টু 2 ভাগ হচ্ছে 5, এর মান আসে হলো 5 ইন্টু 10⁻³ আর পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। তাহলে টির মান দাঁড়ালো হচ্ছে 5 ইন্টু 10⁻³ সেকেন্ড। তাহলে আমাকে কি বলছে? শব্দটির কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক কি দিয়ে প্রকাশ করি? কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করি। অতএব আমরা জানি যে এফ ইকুয়াল টু 1 ভাগ টি, বা এফ সমান সমান কি হবে? 1 ভাগ 5 ইন্টু 10⁻³। তাহলে এবার ভাগ করে দেখি যে ফলাফল কত আসে। 1 ভাগ, তাহলে কম্পাঙ্ক আসলো আমার হলো 200 হার্টজ। কম্পাঙ্ক আসলে কত? 200 হার্টজ। এটাই আমার অ্যান্সার। তাহলে শব্দটির কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হলো 200 হার্টজ। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো ঘতে কি বলা আছে। ঘতে বলা আছে যে এস উৎস থেকে, ঠিক এই উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে আমাকে ব্যাখ্যা করতে হবে। তা আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা উৎস থেকে প্রতিধ্বনি শুনতে পারবো কি পারবো না, এটা দুইটা শর্তের উপর ডিপেন্ড করে। কয়টা শর্তের উপর ডিপেন্ড করে? দুইটা। যদি উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, এটা যদি উৎস হয়, এই উৎস থেকে এই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব যদি 16.5, যদি 16.5 মিটার এর কম হয়, তাহলে সে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে না। যদি সময়টা যদি 0.1 সেকেন্ড এর কম হয়, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে না। তাহলে শর্তটা কি প্রতিধ্বনি নির্ণয়ের? উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই 16.5 বা তার বেশি হতে হবে, অথবা সময়টা 0.1 সেকেন্ড অথবা তার চেয়ে বেশি হতে হবে। তাহলে আমরা দেখি যে উৎস প্রতিফলকের মধ্যবর্তী, যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি প্রতিধ্বনির নির্ণয় করতে পারবো। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি যে 2D ইকুয়াল টু ভিটি। 2D ইকুয়াল টু ভিটি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? দেখো শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান দেওয়া আছে হচ্ছে 1.7 মিটার।
ওকে, প্রতিফলকের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা দেওয়া আছে কত মিটার? 16 মিটার। তাহলে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 16 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 1.7 মিটার। ওকে, তাহলে আমাকে বের করতে হবে কি টির মান। টির মানটা যদি 0.1 সেকেন্ড অথবা তার চেয়ে বেশি হয় তাহলে সেই ব্যক্তি প্রয়োজনই শুনতে পারবে, আদারওয়াইজ ওই ব্যক্তি প্রয়োজনই শুনতে পারবে না। তাহলে এখানে যে তোমার টির মানটা জানা লাগবে, ডির মান দেয়া আছে তার মানে কি টির মান বের করতে হবে। যদি টির মান দেওয়া থাকে তাহলে ডির মান বের করে দেখতাম যে প্রয়োজন শুনতে পারবে কিনা। তাহলে টি সমান সমান কি হবে? টি সমান সমান বা ভি টি সমান সমান 2D বা টি সমান সমান 2D বাই ভি। এবার ডির মান আমার জানা আছে যে ডির মান হচ্ছে 16 মিটার, কিন্তু ভির মান তো জানা নাই। ভির মান আমরা জানি যে ভি ইকুয়াল টু কি জানি আমরা? ভি সমান সমান জানি এফ ল্যামডা। তাহলে গণন থেকে আমরা কি পাইছি? গণন থেকে এফ এর মান পাইছি কত জানো? 200 হার্টজ। গণন থেকে আমরা এফ এর মান পাইছি কত? 200 হার্টজ। তাহলে এফ এর মান, ল্যামডার মান দেয়া আছে, এফ এর মান পাইলাম, তাহলে ভির মানটা বের করতে পারবো যে এফ এর মান কত? 200 হার্টজ ইন্টু ল্যামডার মান হচ্ছে 1.7, গুণ করলে কত হয়? 340 বেগের একক মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার মানটা বসাই যে 2 ইন্টু ডির মান কত? ডির মান হচ্ছে 16, ডির মান 16 এবং ভি এর মান দেয়া আছে কত? 340 মিটার পার সেকেন্ড। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কত ফলাফল আসে? তাহলে টির মান আসলো, টি এর মান আসলো 0.09411। তাহলে এই মানটা কি 0.1 সেকেন্ড অপেক্ষা কি কম না? আমরা প্রয়োজনীয় শর্ত কি দিয়েছিলাম? যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই 16.5 মিটার হতেই হবে, আর ন্যূনতম যে সময়টা, এই সময়ের মান হতে হবে 0.1 সেকেন্ড। কিন্তু দেখো তো অঙ্কের ভিতরে কি আছে? অঙ্কে আছে 0.0941 যা কিনা 0.1 সেকেন্ড অপেক্ষা অনেক কম। সুতরাং ওই ব্যক্তি কি প্রতিধ্বনি শুনতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে প্রতিধ্বনি শোনা যাবে না, প্রতিধ্বনি শোনা যাবে না। প্রশ্নে কি বলা আছে যে সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স ও ওয়াই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 0.634 মিটার ও 2.871 মিটার এবং কম্পাঙ্ক দেয়া আছে 520 হার্জ। বলছে তরঙ্গের পর্যায়কাল কত এবং এক্স ও ওয়াই মাধ্যম, এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো গ নাম্বার প্রশ্নে কি বলছে সেটা একটু সমাধান করা যাক। গতে বলা আছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। আমরা জানি যে পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করা হয়। পর্যায়কাল, পর্যায়কাল টি সমান সমান আমরা জানি 1/f, যেখানে টি হচ্ছে পর্যায়কাল এবং এফ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে প্রশ্নের ভিতরে আমার দেওয়া আছে কম্পাঙ্ককে যেটা আমরা এফ দিয়ে প্রকাশ করি, এফ এর মান দেয়া আছে 520 হার্টজ। তাহলে খুব ইজিলি আমরা কিন্তু পর্যায়কালের মানটা বের করতে পারবো 1/520। এবার 1কে যদি 520 দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমার ফলাফলটা কত আসে? 520 ভাগ 1/520। তাহলে পর্যায়কাল আসলো আমার 1.92 ইন্টু 10⁻³ যেহেতু পর্যায়কাল দেখা হচ্ছে সেকেন্ড, সুতরাং আমার ফলাফল আসলো 1.92 10⁻³ এরপরে ঘ নম্বরে কি বলছে যে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম? আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেটা করব যে আগে তাদের বেগ বের করব, যে এক্স মাধ্যম এবং ওয়াই মাধ্যমে আসলে শব্দের বেগটা কত ছিল। সুর শলাকা থেকে যে শব্দটা সৃষ্টি হলো এই শব্দের বেগ কত ছিল। যদি বেগ বের করতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা বলতে পারবো যে এক্স কোন মাধ্যম এবং ওয়াই মাধ্যমটা
কোন মাধ্যম? তাহলে অঙ্কের ভিতরে কি দেওয়া আছে? অঙ্কের ভিতরে দেখো, ঘ নাম্বার জন্য আমার যে মানটা দেওয়া আছে, দুটো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আমি যদি এক্স মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা এক্স দিয়ে প্রকাশ করি, যার মান হলো 0.634 মিটার, এবং অয় মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য তাকে যদি ল্যামডা অয় দিয়ে প্রকাশ করি, তাহলে এর মান হচ্ছে 2.871 মিটার। আমাকে এক্স মাধ্যমের শব্দের বেগটা বের করতে হবে, এটা আমরা জানি না, এবং অয় মাধ্যমে যে শব্দের বেগ ছিল সেই শব্দের বেগটাও বের করতে হবে। তাহলে এক্স মাধ্যমের ক্ষেত্রে শব্দের বেগ কত হবে? এক্স মাধ্যমে শব্দের বেগ আমরা জানি যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে কোন মাধ্যমে শব্দের বেগ বের করবো? আমি ভি মাধ্যমে শব্দের বেগ বের করবো, সুতরাং এখানে কি লিখবো? ভি এক্স ইকুয়াল টু এফ ল্যামডা এক্স। এফ এর মান কিন্তু আমি গণম থেকে জানি যে উদ্দীপকে দেওয়াই আছে যে এফ এর মান দেয়া আছে 520 হার্টজ। 520 হার্টজ। ওকে, তাহলে ভি মাধ্যমে শব্দ বেগ বের করতে পারবো। এফ এর মান হচ্ছে 520 এবং ল্যামডা এক্স এর মান আমার দেয়া আছে 0.634 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত আসে? 520 ইন্টু 0.634, এটা আসে আমার হলো 329.68 মিটার পার সেকেন্ড। দেখো তো শিক্ষার্থীরা, 329.68 মিটার পার সেকেন্ড কথার অর্থই হলো বায়ু মাধ্যমে শব্দের বেগ আমার জানা আছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে খুব ইজিলি কিন্তু আমি বলতে পারি যে বায়ু মাধ্যমে শব্দের বেগ যেহেতু এক্স মাধ্যমে শব্দের বেগ যেহেতু 329.68 মিটার পার সেকেন্ড, তাহলে কিন্তু খুব ইজিলি বলতে পারি যে এক্স মাধ্যমটা ছিল কি আমার বায়ু মাধ্যম। তাহলে বলতে পারি যে অতএব এক্স মাধ্যম হলো বায়ু মাধ্যম। তাহলে অয় মাধ্যমে শব্দের বেগ কত হবে? অয় মাধ্যমের ক্ষেত্রে আমরা কি বের করতে পারি যে অয় মাধ্যমে শব্দের বেগ যেমন শব্দের বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা আমার জানাই আছে। যেহেতু অয় মাধ্যমে শব্দের বেগ বের করব, সুতরাং এখানে হবে কি ভি অয় এফ ল্যামডা অয়। তাহলে এফ এর মান কত? এফ এর মান আমরা জানি 520, আর ল্যামডা ওয়াই এর মান আমরা জানি হচ্ছে 2.87 এবং 1। এইবার যদি আমি 520 এর সাথে গুণ করে ফেলি যে 520 ইন্টু 2.871, তাহলে এখানে শব্দের বেগ আসে 1492.92 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটা কার বেগের কাছাকাছি? আমরা জানি যে পানি মাধ্যমের শব্দের বেগ হলো 1493। তাহলে আমরা বলতে পারি যে অয় মাধ্যমে শব্দের বেগ, অতএব অয় মাধ্যমটি হলো পানি মাধ্যম। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আজকে পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের ঠিক উল্টো দিকে যায়, মানে প্রতিফলকের দিকে না গিয়ে সে উল্টো দিকে আসে, এবং 0.5 সেকেন্ড পর সে ব্যক্তি প্রতিধ্বনি শোনে, মানে রাফিয়া প্রতিধ্বনি শুনতে পায়। বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড। রাফিয়া যেদিন প্রতিধ্বনি শুনলো
ওই দিন আসলে বায়ুতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। গতে কি বলা আছে, তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা দুইভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, কারণ কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করা হয়, এফ ইকুয়াল টু 1/t। যদি আমার পর্যায়কাল জানা থাকে তাহলে কিন্তু ইজিলি আমি কম্পাঙ্কটা বের করতে পারবো, কিন্তু এখানে কোথাও অঙ্কের ভিতরে পর্যায়কালের কথা বলা নেই। তাহলে সমস্যা কি, আমাদের আরো একটা সূত্র জানা আছে যে ভি সমান সমান আমরা জানি এফ ল্যামডা। ল্যামডার মান যদি জানা থাকে আর এফ এর মান যদি আমি এফ এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে কিন্তু আসলে এফ সমান সমান কি লেখা যায়, ভি বাই ল্যামডা। তাহলে ভির মান যদি জানা থাকে আর ল্যামডার মান যদি জানা থাকে, আমি কিন্তু কম্পাঙ্ক বের করতে পারবো। তাহলে এখানে আসলে এই ভিটা আসলে কোন ভি হবে, এই ভি হবে রাফিয়া যেদিন প্রতিদিন শুনেছিল ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগটাই আসলে এই শব্দের বেগ হবে। এখানে 330 মিটার পার সেকেন্ড দেয়া আছে শব্দের বেগ, আমরা দেখেই প্রথমে 330 মিটার পার সেকেন্ড দিয়ে অঙ্ক করবো, কিন্তু না, ওইটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ছিল। কিন্তু আমাকে বের করতে হবে কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে। তাহলে চলো আহ অঙ্কটা সমাধান করা যাক। অঙ্কের মধ্যে কি আছে, অঙ্কে আমাকে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের মান, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করি, এর মান দেয়া আছে হলো 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে যায় তাহলে কত হবে, 0.15 মিটার। এরপর সময় দেয়া আছে যে শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করে। আহ, এবং দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগকে যদি আমরা 330 দিয়ে মিটার পার সেকেন্ড ভি ওয়ান দিয়ে প্রকাশ করলাম, আমার টি ওয়ান এর মান 0 ডিগ্রি সেলসিয়াস, কথার অর্থই হলো সে কেলভিনে প্রকাশ করলে কত হবে, 273 কেলভিন। ভি টুর মান আমি জানি না, মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত এটা আমাকে আগে বের করতে হবে, এটার মান আমি জানি না। আর টি টুর মান, টি টু সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে 273 যোগ 30 সমান সমান 303 কেলভিন। ওকে, তাহলে এবার বেগের সাথে কিন্তু তাপমাত্রা একটা নিবিড় সম্পর্ক আছে এবং এটা সমানুপাতিক সম্পর্ক। সেটা কেমন সম্পর্ক, আমরা জানি যে V1/V2 সমান সমান √T1/√T2। যেহেতু তোমার V2 মান লাগবে তাহলে আমরা V2 √T1 সমান সমান V1 √T2 জাস্ট আড়াআড়ি গুণ করে ফেললাম। এবার যদি V2 কে রাখি তাহলে এখানে কি হবে, V1 √T2 ডিভাইডেড √T1। এবার V1 এর মান যদি বসাই, যে 330 √T2 র মান হলো আমার জানা আছে যে 303 কেলভিন, 303 কেলভিন, এবং T2 র মান 273 কেলভিন। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা ফলাফল পাবো 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ পেয়ে গেছি, আবার এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্যের মানও জানা আছে। তাহলে ইজিলি কম্পাঙ্ক বের করতে পারবো। অতএব কম্পাঙ্ক এফ সমান সমান ভি বাই ল্যামডা। ভির মান কত, ভির মান 347.66 ভাগ ল্যামডার মান আমি জানি 0.15 মিটার। এবার 347.66 কে যদি 0.15 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 347.66 ভাগ 0.15, তাহলে আমার ফলাফল আসলো 23.73 এত হার্টজ। তাহলে এফ এর মান কত আসলো, 2317.73 হার্টজ। এটাই আমার আনসার। তাহলে চলো পরের অঙ্কে কি বলছে, পরের অঙ্কটা পড়ে নেওয়া যাক। ঘ নাম্বার বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়
তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাকে এটা দেখাইতে হবে। আর অঙ্কের ভিতরে কি বলা ছিল যে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার/সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করে এবং 0.5 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পায়। তাহলে আমাদের এই অঙ্কের আসলে বেসিকটা কি, আমরা সে বেসিকটা একটু দেখে নিই। যে রাফিয়া উৎস এবং প্রতিফলকের মধ্যে, এটা যদি উৎস হয় আমার, এটা একটা উৎস, ঠিক রাফিয়া ছিল এ অবস্থানে এবং রাফিয়া 10 মিটার/সেকেন্ড বেগে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে উল্টো দিকে দৌড়াচ্ছে। ধরলাম যে একটা নির্দিষ্ট সময় 0.5 সেকেন্ড পরে সে বি অবস্থানে আসলো এবং বি অবস্থানে আসার পরেই কিন্তু সে আসলে প্রতিধ্বনিটা শুনতে পারবে। তাহলে বি অবস্থানে, এ থেকে বি অবস্থানে আসতে যদি 0.5 সেকেন্ড সময় লাগে এবং রাফিয়ার বেগটা যদি 10 মিটার/সেকেন্ড হয়, এখানে কিন্তু দেওয়া আছে যে রাফিয়ার বেগকে যদি ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভির মান দেয়া আছে 10 মিটার/সেকেন্ড এবং টি এর মান দেয়া আছে কত? 0.5 সেকেন্ড। তাহলে রাফিয়া এই অবস্থান থেকে এই অবস্থানে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? আমরা তো জানি যে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভির মান 10, টির মান 0.5 সমান সমান তাহলে হচ্ছে 5 মিটার। তাহলে আসলে এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা আসলে আমার কত মিটার? 5 মিটার। ওকে, এই বি অবস্থানে আসার পরেই কিন্তু রাফিয়া আসলে প্রতিধ্বনি শুনতে পায়। তো আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি জানি, যে আমরা জানি প্রতিধ্বনির সূত্রটা কি। প্রতিধ্বনির সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে 2d ইকুয়াল টু ভিটি। যেহেতু এখানে ভি আমি একবার ধরে ফেলছি, সো এখানে আর ভি ধরবো না, ধরবো ভি প্রাইম টি। এই ভি আসলে কোন ভি? মুখে কিন্তু আমরা বলা আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের যে বেগ পেয়েছিলাম আমরা, এই বেগেই কিন্তু আসলে রাফিয়া প্রতিধ্বনি শোনে। 347.66 মিটার/সেকেন্ড। যেহেতু প্রতিধ্বনি শোনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতে আমরা অঙ্ক বের করেছিলাম 347.66 মিটার/সেকেন্ড। তাহলে টু ডি বলতে কি, আমরা এখান থেকে ধরে নিই যে রাফিয়া এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মিটার। তাহলে রাফিয়া তো এই জায়গায় প্রতিধ্বনি শোনেনি, রাফিয়া কিন্তু প্রতিধ্বনি শুনেছে কোন জায়গায়? এই জায়গায় শব্দ উৎপন্ন করে এই জায়গায় এসে সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তো টু ডি দ্বারা আমরা তো জানি যে শব্দ আসলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা ডিফাইন করে। তাহলে এখানে আমার শব্দটা যদি এখানে উৎপন্ন হয়, এখান থেকে প্রতিফলকে যাবে, প্রতিফলক থেকে আসবে, আসলেই টু ডি হতো। কিন্তু শব্দ কি এই জায়গায় সে প্রতিধ্বনি শুনছে না, সে প্রতিধ্বনি শুনলে কোথায়? বি পজিশনে এসে। তাহলে টু ডির সাথে এই 5 মিটার কিন্তু আমার যোগ হবে। তাহলে আমরা এখানে সূত্র দিতে পারি কি, 2d প্লাস 5 ইকুয়াল টু ভিটি। ভি বলতে ভি প্রাইম টি। আবার মূল বেসিকটা একটু বলে দিচ্ছি। রাফিয়া কিন্তু এখানে শব্দ উৎপন্ন করে সে 10 মিটার/সেকেন্ড বেগে পিছনের দিকে দৌড়াচ্ছে এবং এখান থেকে ঠিক এই জায়গায় আসার পরে প্রতিধ্বনি শুনতে পায়। যদি এখানে প্রতিধ্বনি শুনতো তাহলে যাওয়া ডি, আসা ডি, মানে টু ডি। কিন্তু এখানে কিন্তু রাফিয়া নাই, রাফিয়া কোথায় আছে? বলে বি পজিশনে। তার সাথে এই 5 মিটার যে দূরত্ব আছে, এই দূরত্ব কিন্তু শব্দ অতিক্রম করবে। তাহলে টোটাল দূরত্ব দাঁড়ায় কত? 2d প্লাস 5 ইকুয়াল টু কি? ভিটি। ভি বলতে ভি প্রাইম টি। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে 2d, ডির মান আমি জানি না, 2d ইকুয়াল টু ভি প্রাইম টি মাইনাস 5 বা 2d সমান সমান ভি প্রাইমের মান কত দেওয়া আছে? ভি প্রাইমের মান হচ্ছে 347.66, টি এর মান দেওয়া আছে 0.5 সেকেন্ড পরে সে প্রয়োজনে শোনে -5। ওকে, তাহলে আমরা যদি এই মানটুকু ক্যালকুলেশন করি, এই মানটুকু ক্যালকুলেশন করলে কত আসে?
47.66 ইন্টু 0.5 বিয়োগ হচ্ছে 5। তাহলে যে মানটা আসলো বা 2D সমান সমান আমার মান আসলো 168.83। আমার যেহেতু ডি এর মান লাগবে, ডি সমান সমান 168.83 ভাগ হচ্ছে 2। ফলাফল কত আসে? ফলাফল 2 দ্বারা ভাগ করলে মান আসে আমার 84.415 মিটার। তাহলে খেয়াল করে দেখো যে এ এবং বি অর্থাৎ রাফিয়া এই জায়গায় কিন্তু আসলে কে ছিল? রাফিয়া। তাহলে রাফিয়া এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান কত আসলো? ডি এর মান আসলো আমার 84.415 মিটার। ওকে, তার প্রথম স্টেপ কিন্তু করা শেষ আমার। আমি রাফিয়া এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব পেয়েছি, কিন্তু ঘ নম্বরে কি বলছে? রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়, অর্থাৎ এইটুকু দূরত্ব সে যদি প্রতিফলকের দিকে দৌড়ায়, তাহলে সে প্রয়োজনে শুনবে কি? তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে কি? রাফিয়া ঠিক একই বেগে প্রতিফলকের দিকে দৌড়াবে। তার বেগ কিন্তু আগে ছিল 10 মিটার পার সেকেন্ড, সেই 10 মিটার পার সেকেন্ডই থাকবে এবং সময় কত? 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ডে সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 5 মিটার। এই কথার অর্থ হলো রাফিয়া যদি এই 5 মিটার দূরত্বটা প্রতিফলকের দিকে যায়, তাহলে সে কি প্রয়োজনে শুনবে কিনা? তাহলে এইটুকু হলো আমার 5 মিটার। রাফিয়া ধরলাম যে এখন কোন অবস্থানে আছে? সি অবস্থানে। এই সি অবস্থানে রাফিয়া প্রয়োজনে শুনতে পারবে কি, সেটা আমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখতে হবে। তাহলে আমি যদি কোনোভাবে এই রাফিয়ার বর্তমান মানে সি অবস্থান এবং প্রতিফলকের মধ্যবর্তী এই ডিস্টেন্সটুকু আমি বের করতে পারি, এইটুকু ডিস্টেন্স যদি আমি বের করতে পারি, তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ ডি প্রাইমের মান আমার লাগবে। তাহলে ডি প্রাইম সমান সমান তাহলে কি হবে? ডি প্রাইম টোটাল ডিস্টেন্স কত? 84.415। এখান থেকে বাদ দিব কতটুকু? 5 মিটার। এই 5 মিটার দূরত্ব যদি বাদ দিই, তাহলে 79.415 মিটার থাকে। তাহলে রাফিয়ার বর্তমান যে অবস্থান সি পজিশন, এই সি পজিশন থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 79.415 মিটার। এবার দেখবো যে রাফিয়া আসলে প্রয়োজনে শুনতে পারবে কিনা এই পজিশন থেকে। আমি মধ্যবর্তী দূরত্ব যেটা পেয়ে গেছি এখানে ডি প্রাইম। সো আমরা জানি যে প্রয়োজনীয় ক্ষেত্রে কি জানি? 2D প্রাইম ইকুয়াল টু কি? ভি প্রাইম টি। আমার যেহেতু ডি প্রাইম মধ্যবর্তী ডিস্টেন্সটা আমার জানা আছে, আমি কিন্তু ইজিলি অঙ্কটা করতে পারবো। ধরে মান বসাও। আমার লাগবে হচ্ছে টি এর মান সমান সমান 2D প্রাইম। ওকে, বা টি সমান সমান 2D প্রাইম বাই ভি প্রাইম। 2 ইন্টু ডি প্রাইমের মান 79.415 ভাগ ভি প্রাইমের মান কত? 347.66। তাহলে দেখি তো টি এর মান কত আসে। 2 ইন্টু 79.415 ভাগ হচ্ছে 347.66। তাহলে আমার যে মানটা আসলো, মান আসলো হচ্ছে 0.456 সেকেন্ড। এই মানটা কি? এই মানটা হলো 0.1 সেকেন্ড অপেক্ষা কি? 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি। সুতরাং আমরা বলতেই পারি যে রাফিয়া সি পজিশনে এসে প্রতিধ্বনি শুনতে পারবে, কারণ প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হলো 0.1 সেকেন্ড বা তার থেকে যদি বেশি হয়, তাহলে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পায়। যেহেতু এখানে সময়টা পাইলাম হলো 0.456 সেকেন্ড, সুতরাং রাফিয়া প্রতিধ্বনি শুনতে পারবে। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিওগুলো যদি আমাদের চ্যানেলে আরো পেতে চাও, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।